সাধারণ নারী, মানে বোঝাই যাচ্ছে যে এবং তারা খুব যে তরুণী তা না, মিনিমাম 40 বছর, 40, 50, 55 এরকম। তারা সবাই স্লোগান দিচ্ছে এই ইউনূস এনসিপির বিরুদ্ধে। এবং আরেকটি ভিডিও দেখলাম যে একদম ছোট ছোট বাচ্চারা, এরকম অনেক বাচ্চা একসাথে 15-20টা বাচ্চা হবে, ওরা ওরকম গাছ নিয়ে নিয়ে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে। এই চিত্র আসলে পুরো গোপালগঞ্জের। এবং এখন পর্যন্ত এনসিপি যেই নেতৃবৃন্দর যাবার কথা, মঞ্চে তাদেরকে দেখা যাচ্ছে না। মঞ্চ থেকে বারবার করে বলা হচ্ছে যে অল্প সময়ের ভেতরে তারা আসবেন, কিন্তু তারা মঞ্চে নেই এবং দর্শক সারিতে কয়েকজন সাংবাদিক ছাড়া আর কেউ নেই। ওই মঞ্চ আছে কেন এখন পর্যন্ত? আছে কি করে? আমার গোপালগঞ্জের লোকজন ওই মঞ্চ ঘুরাই দিচ্ছে না কেন এতক্ষণে? না না, গোপালগঞ্জ জাতির পিতার পূর্ণভূমি, এখানে যে কোনো মানুষেরই যাবার এবং সমাবেশ করার অধিকার আছে। যদি স্লোগান দিচ্ছে, এটা একটু শুনে আসতে চাই। হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখেন প্রচুর সংখ্যক মানুষ, কিন্তু কে বলে আমাদের মানুষ নাই? আমাদের প্রচুর মানুষ আছে, আমাদের প্রচুর মানুষ আছে। আপনি নামবে, আপনি দেখেন না, গোপালগঞ্জবাসী আমাদের পথ দেখাচ্ছে। এই দলকে এটা সারা বাংলাদেশের মানুষ দেখুক। ডক্টর কলিমুল্লাহ, বলুন। আপনারা দেখতে পাচ্ছিলেন যে একদমই সব একদম বয়োবৃদ্ধ লোকরাও আমি দেখলাম এখানে, একদম সাধারণ মানুষ। আমি চাইলে আরো কতগুলো ভিডিও দেখাতে পারি, আমার কাছে অসংখ্য ভিডিও আমি এতক্ষণ দেখিয়েছি, আরো দেখাতে পারি আর কি। দাঁড়ান, আরেকটি ভিডিও দেখিয়ে আসি। হ্যাঁ, আমরা সবাই মুজিব সেনা, শেখ হাসিনা, কে বলে রে মুজিব না, মুজিব সারা বাংলা, কে বলে রে মুজিব নাই, মুজিব যুগান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা। আমি এক্ষুনি খবর পেলাম গোপালগঞ্জে প্রবেশ করতে যাচ্ছে এনসিপির একটি গাড়ি। কি বলে, রুমা, আপনি তো গোপালগঞ্জ, আমি আপনাকে সুলতানা এই মাত্র একটা লাইভ পাঠিয়েছি এই মঞ্চের ওখানে, যে তারা অপেক্ষা করছে এনসিপি নেতৃবৃন্দের জন্য। আর একটা ভিডিও আপনাকে আমি পাঠাচ্ছি, যেটা হচ্ছে একদম সাধারণ যে নারীদের একটা, তারা কিভাবে মানে প্রোটেক্ট করছে। এবং এটাও কিন্তু এই এনসিপির এদের জন্য খুবই লজ্জার, যে পুরো জেলার মানুষ তাদেরকে চাচ্ছে না যে সেখানে যাক। একদম মানে এত অসম্মানজনক একটা পরিস্থিতিতে তারা আসলে কি অর্জন করতে যাচ্ছে, বাড়তি কিছু ঘৃণা ছাড়া আমি আসলে দেখছি না যে তাদের ঝুলিতে আর কিছু আসবে। পিটান দরকার, পিটান। আপনারা খুব সুন্দর করে ভদ্রভাবে অনেক সম্মান দিয়ে এদের সাথে কথা বলেন, এদেরকে একদম আগা পাছা তলা পিটান দরকার। কথা না বলি আসলে, ডক্টর কলিমুল্লাহ, আপনি একটু আমাকে যদি নিরাপত্তার জায়গা থেকে বলেন। আমি জানি সারা দেশের, শুধু সারা দেশের মানুষ নয়, সারা পৃথিবীর যেখানে যে বাংলাদেশি আছে সবাই অত্যন্ত উৎকণ্ঠা নিয়ে এই দৃশ্য দেখছে, তাই না? ফলে আমাকে যদি একটু বলতেন যে পরিস্থিতিটা কেমন, ডক্টর কলিমুল্লাহ।
দেখুন, পরিস্থিতি তো একেবারে টান টান উত্তেজনাময়, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনার পুরো গোপালগঞ্জের জনপদ একেবারে তীব্র ক্ষোভে ফেটে পড়ছে। এবং সকল বয়সের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এরকম একটি মনোভাব নিয়ে সেখানে প্রস্তুত হয়ে আছে। এখন না সুলতানা, আমি এখন আপনাকে যে ভিডিওটা পাঠিয়েছি এটা আপনি একটু দেখান, এখন পাঠিয়েছি লেটেস্ট। ওকে, লাইভ ভিডিওগুলি কিন্তু আমি দেখতে পাই না, ঠিক আছে, কিন্তু এনসিপির একটা যাত্রা আমি দেখতে পাচ্ছি যে তারা যাত্রা শুরু করেছে। হ্যাঁ, তারা যাত্রা শুরু করেছে, ফলে একটা মুখোমুখি অবস্থানে পৌঁছতে পারে। ডক্টর কলিমুল্লাহ, আপনার কাছে কি মনে হয় মুখোমুখি সংঘর্ষ হবে? আপনি দেখলেন গোপালগঞ্জের মানুষ কি পরিমাণে ক্ষিপ্ত হয়ে আছে, সেই ক্ষেত্রে যদি তারা সেখানে যায় তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে? দেখুন, আপনার যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হওয়া সম্ভব। কারণ হচ্ছে এই যে দুয়েক বা তিনেক এনসিপি সমর্থক ভিন্ন জেলা থেকে এখানে এসে সমবেত হয়ে বেশিক্ষণ যদি অবস্থান করেন তাহলে ঝুঁকির পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। আপনার যেখানে ইউএনওর গাড়ি কিংবা আপনার পুলিশের গাড়ি স্পেয়ার্ড হয়নি, সেখানে আপনার একেবারে যারা তাদের বিরুদ্ধ পক্ষ তাদেরকে সেখানে বেশিক্ষণ অবস্থান করতে দেখতে আপনারা জানেন যে তারা কেউ চাইবেন না। তো ফলে সংঘর্ষ হয়ে দাঁড়াবে অনিবার্য যদি তারা দীর্ঘক্ষণ সেখানে অবস্থান নিয়ে থাকেন। আমি যতটুকু জানি সার্জিস আলম তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে 11টায় তারা সমবেত হবেন। সেই 11টা কিন্তু ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে এবং আপনার রিচুয়াল যাবতীয় যা কিছু সেই বিষয়গুলো ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। তো সেই কারণে আপনার আমরা প্রশাসনের পক্ষ থেকে যেমনটি শুনেছি যে আপনার চেয়ার খালি, ফুটেজ ভালো দেখা যাচ্ছে না, সুন্দর হচ্ছে না, সেই কারণে আপনার এমনকি যারা সরকারি অনুকম্পায় আপনার বসত বাড়ি পেয়েছেন তাদেরকে পর্যন্ত জিম্মি করে বাধ্য করে সেখানে সমবেত করবার একটা চেষ্টা চলছে এবং তাতেও খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না। এইরকম একটা পরিস্থিতি কিন্তু আসলে সেই আপনার টোটাল নন কোঅপারেশনের যে ব্যাপারটা, সেই রকম একটা পরিস্থিতি কিন্তু আমাদের সামনে তুলে ধরে। এখন এখানে আপনার যদি এই গাছ যেগুলো কেটে ব্যারিকেড তৈরি করা হচ্ছে, গাছের গুড়ি, সেগুলো সরিয়ে ফেলা অসম্ভব কিছু নয়, যেটা পাকিস্তান আর্মি 71-এ করেছিল 25শে মার্চে। কিন্তু ডিফায়েন্স যেটি, সেই চেতনা, সেইটি কিন্তু আপনি কোনোভাবে নির্বাপিত করতে পারবেন না। এবং সেটি যদি সমগ্র দেশে ছড়িয়ে পড়ে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অবশ্যম্ভাবী এবং সেটি সামাল দেয়া খুব কঠিন হবে বলে আমি মনে করি। দেখুন সেখানকার মানুষ কি পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছে দেখুন। জি, শেয়ার করতে পারছি না, মানে অনেকগুলো জিনিস আছে যেগুলি পুরোপুরি দেখুন, বেশিরভাগ মিডিয়া কিন্তু এই জিনিসগুলো শেয়ার করছে না। হ্যাঁ, ফলে যেগুলো একটু অনেকে আমাকে নানা রকম ভিডিও পাঠাচ্ছেন কিন্তু সব কিন্তু আমরা ইয়ে করতে পারছি না। আমি দেখতে পাচ্ছি এখন যেভাবে করে আপনাদের কাছে পাঠালে আপনারা দেখতে পারতেন সেভাবে করে পাঠানো যাচ্ছে না, টেকনিক্যাল ইস্যু আছে। আরিফা রহমান রুমা যদি একটু বলতেন সেখানকার পরিস্থিতি কি, সেখানকার মানুষরা কি বলছে এবং তাদের প্রত্যাশাটা কি? আপনারা বোধহয় শুনেছেন যে একটি ইউনোর গাড়ি ভাঙচুর হয়েছে। ভাঙচুরটা কেন হয়েছে সেটা আমি জানি না স্যার বলেছেন কিনা। সেটা হচ্ছে আশ্রয়ণ প্রকল্প, স্যার একটু আগে বলছিলেন। হ্যাঁ, আশ্রয়ণ প্রকল্পের যারা সেই গৃহহীন ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদেরকে একটি বাড়ি একটি খামার, সেই প্রকল্পের তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন
তারা সবাই প্রোগ্রামে উপস্থিত থাকে। আমি আপনাকে একটা ছবি পাঠিয়েছি, একদম মাত্র একটা ছবি তোলা, সেটা হচ্ছে ওই মঞ্চের এলাকার। দেখবেন যে পুরো লাল লাল চেয়ার এবং সব চেয়ারগুলো ফাঁকা, সামনে 2-4 জন সাংবাদিক বসে আছে। এখন পর্যন্ত কোনো লোক নেই। প্রোগ্রামের জন্য যে অনুমতি নিতে হয় আপনারা জানেন, তাদের অনুমতি নেওয়া ছিল 11টা থেকে 1টা পর্যন্ত, 2 ঘন্টা। অলরেডি 1টা বেজে গেছে, এখন কটা বাজে? এখন আসলে 1:30টা বাজে বাংলাদেশ সময়। সো টাইম অনেক আগেই শেষ। তো সেই পরিস্থিতিতে কিছুই কিন্তু হতো না এরকম, যদি ওই ধরনের কুৎসিত হুঙ্কার সার্জিস নাহিদরা না দিতে। হ্যাঁ, তাহলে আমি তো বলি যে কারোই সমাবেশ বলেন করবার অধিকার আছে, গোপালগঞ্জে যাবার অধিকার আছে। এটা তো শুনে আসেন, দেখুন তো সুলতানা, যাদেরকে দেখছেন এরা কেউ আওয়ামী লীগ বা তার কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মী কিন্তু নয়, একদম সাধারণ মানুষ। গোপালগঞ্জ জেলার প্রতিটা মানুষের বুকের ভেতরে জননেত্রী শেখ হাসিনা বসবাস করে, প্রতিটা মানুষের বুকের ভেতরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করে। তো আপনি তো জোর জবরদস্তি করে সেখান থেকে সরাতে পারবেন না। আপনারা হুমকি দেন, আপনারা 32 নম্বর গুড়িয়ে দিয়েছেন, তাতে কি মানুষের ভালোবাসা কমেছে নাকি বেড়েছে? যেও চুপচাপ ছিল 32 নম্বর গুড়িয়ে দেবার পরে কি হয়েছে, তার ভেতরে কিন্তু সেই চেতনা আবার ফিরে এসেছে। সেই কিন্তু আবার সেই ক্ষুব্ধ, আবার সেই কিভাবে দেখে নিবে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু যারা যারা জুলাই ফুল হয়েছিল, যারা জুলাইতে বোকা হয়েছিল, তারাও কিন্তু বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে এদের প্রতি। আপনারা সব জায়গায় সব জেলায় গিয়েছেন, সেগুলো হচ্ছে পথযাত্রা। আপনি গোপালগঞ্জ যাচ্ছেন, নাম দিচ্ছেন কি মার্চ টু গোপালগঞ্জ, কেন? এটা নিয়ে এত পোস্টই বা দিলেন কেন? আপনারা চুপচাপ করে প্রোগ্রাম করে চলে আসতেন, কোনো সমস্যা কিন্তু ছিল না। এবং গোপালগঞ্জের জেলার যারা বিএনপি বলেন, জামাত বলেন, তারা যারা আছেন তাদেরকেও জিনিসটা ভাবতে হবে, তাদের কিন্তু গোপালগঞ্জেই থাকতে হবে, থাকবেন। আমি হুমকি দিচ্ছি না, আমরা এতদিন সহাবস্থান করেছি, আমরা তো কখনো মারামারি করতে যাইনি, আমরা তো তাদের মাত্র এটি পেলাম যে গোপালগঞ্জে প্রবেশের হ্যাঁ, এটা আরো আগে, এটা আরো আগে খুলতো না, এটা আরো আগে, এটা মাত্র পেয়েছেন যদিও বা, কিন্তু এটা আরো আগের ভিডিও। একটা জায়গায় থেমে গেছে, এরা আসলে হয়তো কনফিউজড, কিন্তু কনফিউশনের কিছু নাই। ওরা গাজীপুরে যে ডাকাতি করতে গিয়েছে, আপনি গোপালগঞ্জে ডাকাতি করতে যাবেন, মানুষ তো আত্মরক্ষার জন্য আইনি উপায় সে ব্যবস্থা গ্রহণ করবে। আমার কিন্তু নিজের জীবন রক্ষার আমার অধিকার আছে, আইনি অধিকার আছে। আপনি রীতিমতো হুমকি দিয়েছেন, আপনি কিন্তু সাধারণ সমাবেশ করতে গোপালগঞ্জে যাচ্ছেন না, সেই কথা আপনি বলেন। তাহলে গোপালগঞ্জের মানুষের যে প্রিপারেশনটা আপনারা দেখছেন, কালকে পুলিশ ভাইরা আবার ধরপাকড় করতে যাবেন না। 3200 পুলিশ সদস্যদের হত্যা করেছে এই সার্জিস নাহিদ এরা, এটা আপনারা মাথায় রাখবেন, নাম্বার 1। নাম্বার 2, আমাকে যদি আপনি মারতে আসেন, আমাকে যদি ডাকাত দল আক্রমণ করতে আসে, আমি তো তাকে আমার নিজের জীবন রক্ষার্থে আমি প্রতিহত করব। তা আপনি পুরো জেলার উপর আক্রমণ করছেন, আপনার তো কোনো বিশ্বাস নেই, আপনি তো মানুষ খুন করতে সিদ্ধহস্ত। সো আমি তো আমার প্রিপারেশন থাকবেই। সো যার ফলে, এবং এই যে স্বতঃস্ফূর্ত মানুষ, এটা মানুষের ঘৃণা, এটা ইউনূস সার্জিসরা যদি স্থায়ীভাবে রাজনীতি করতে আসতেন বাংলাদেশে, তাহলে কিন্তু তারা মানুষের ভালোবাসা অর্জন করতেন, তারা ভালো ভালো কাজ করতেন। আমরা কিন্তু দেখছি যে ঠিক উল্টোটা, একটার পর একটা জঘন্য, মানে অতীতের সমস্ত রেকর্ড কিন্তু ছাড়িয়ে গেছে ইউনূস গং। তো এই ধর্ষণে যেমন রেকর্ড ছাড়িয়েছে, দুর্নীতিতে ছোট ছোট বাচ্চা ছেলে, কেবল এরা কলেজ থেকে হয়তো পাশ করেছে বা করেনি, তাদের এপিএস এ 300 কোটি টাকা মাত্র কয় মাসের মধ্যে, কোটি কোটি টাকা পাচার হয়ে গেল দেশের মধ্যে মাত্র কয়দিনের ভেতরে। হ্যাঁ, এবং যে ভাষায় তারা স্লোগান দেয়, যে ভাষা তারা আক্রমণ করে, এই ধরনের ভাষা কিন্তু আমরা বাংলাদেশের শিক্ষিত সচেতন সমাজ ইউজ টু না, আমরা অভ্যস্ত না শুনতে বলতে।